সাতকরা দিয়ে গরুর মাংস সিলেটের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় একটি খাবার। তবে সাতকরা দিয়ে শুধু গরুর মাংস নয়, মাছ মাংসের নানা পদ রান্না হয়ে থাকে। আজ আমরা দেখব সাতকরায় ছেঁচা মাংসের রেসিপি। ভীষণ মজাদার এই রান্নাটি যদি খেয়ে না থাকেন তাহলে একবার ট্রাই করে দেখুন। সাথে থাকছে বরিশালের ঐতিহ্যবাহী মলিদার রেসিপি। আচ্ছা, বাংলাদেশের কোন কোন অঞ্চলে কি কি ঐতিহ্যবাহী খাবার আছে সেটার একটা তালিকা তৈরি করি। আর রেসিপির জন্য বই তো আছেই, একটা একটা করে ট্রাই করা যাবে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার রয়েছে। যারা ঘুরতে ভালোবাসেন তারা হয়তো সেই বিভিন্ন জায়গায় গিয়ে সেই সকল ঐতিহ্যবাহী খাবার খেয়েছেন, কিন্তু এখন সময় বদলে গেছে। এখন কিন্তু অনেক সুযোগ রয়েছে, চাইলেই ঘরে বসে আপনি বানিয়ে ফেলতে পারেন সেই সকল ঐতিহ্যবাহী খাবার। সেই জন্য আপনাকে সহযোগিতা করবে এই বইটি। এই বইটিতে এরকম অনেক ঐতিহ্যবাহী খাবারের রেসিপি রয়েছে। কাজেই এই বইটির রেসিপি নিয়েই আমরা তৈরি করেছি আমাদের এই আয়োজন, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। রাঁধুনির সঙ্গে রান্নার যে একটা মেলবন্ধন রয়েছে তার একটি অভূতপূর্ব প্রকাশ ঘটেছে এই বইটিতে। দেশ সেরা রাঁধুনিদের চমৎকার সব রেসিপি সমাহার ঘটেছে এই বইতে। কাজেই যে কোনো রন্ধনশিল্পী হোক কিংবা রাঁধুনি হোক, তার জন্য এই বইটি হতে পারে চমৎকার একটি সংগ্রহ। শুধুমাত্র পেশাদার রন্ধনশিল্পীই নয়, যে কারো জন্য এই বইটি আপনার রান্নার অভিজ্ঞতাকে করে ফেলবে অনেক বেশি সমৃদ্ধ। তাই তো এই বইয়ের রেসিপিগুলোই আমরা উপস্থাপন করছি আমাদের এই আয়োজনে। আজকে আমরা কি কি রেসিপি করছি তা তো আপনারা জানেন। আজকে আমরা তৈরি করছি সাতকরায় ছেঁচা মাংস এবং বরিশালের মলিদার রেসিপি। দেশ সেরা রাঁধুনিদের কাছ থেকে নেওয়া 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি, যে বইয়ের রেসিপিগুলো আবার ভাগ করা হয়েছে 8টি ক্যাটাগরিতে। আজকে যে দুটি রেসিপি আমরা দেখছি সেই দুটি রেসিপি আমরা নিয়েছি মাংসের লোভনীয় যত পদ এবং উৎসবের রান্না, এই 2 ক্যাটাগরি থেকে। চলে যাচ্ছে আমাদের প্রথম রেসিপিতে, যেটি তৈরি করে দেখাবেন সেরা রাঁধুনি 1424-এর প্রথম রানার আপ ফারহানা হাবিব। কেমন আছেন আপু? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকে যে রেসিপিটি করছেন সাতকরায় ছেঁচা মাংস, এটা আমি যতদূর জানি সিলেটের। আপনার বাড়ি কি সিলেট? না না, আমার বাড়ি কুমিল্লা, বাট আমার কাছে মনে হয় যে যেমন খুলনার চুইঝাল, তারপর সিলেটের সাতকরা, সো আমি এই জিনিসগুলো নিয়ে না এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করি। সো দেখা যায় যে আমাদের কোরবানি ঈদের পরে কিন্তু আমরা বিফ দিয়ে নানান পদ করে থাকি। এরপরে ওইটা থেকেই মাথায় আসলো যে ছেঁচা মাংস তো আমরা খাই, বাট আমরা যদি একটু সাতকরা দিয়ে ট্রাই করি তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। তো সেই জায়গাটা থেকে আসলে আমার চিন্তা, এবং করার পরে দেখলাম যে এত স্বাদ হয়, তারপর আবার সরিষার তেলের রান্না হয়, তো খুবই মজা লাগে। হোপ আপনার আজকে ভালো লাগবে। নিশ্চয়ই ভালো লাগবে। একটু জানতে চাই সাতকরা সম্পর্কে, যে সিলেটে এটা খুবই যে কোনো খাবারের সঙ্গে এটা চল অনেক বেশি আছে। সিলেটের বাইরে আমরা আসলে কতখানি এটা পেতে পারি, সব জায়গায় কি এটা অ্যাভেলেবল কিনা? সব জায়গায় অ্যাভেলেবেল বলতে আপু ব্যাপারটা তাহলে বলবো যে না, খুব একটা অ্যাভেলেবেল না।
ঢাকায় কিছু সুপার শপে হয়তো অ্যাভেলেবেল, তবে আমি যেটা করি, আমি যখন সিলেট যাই আমি একটু বেশি করে নিয়ে এনে দেন কেটে, দুই রকমের পাওয়া যায় কিন্তু সাতকরা, একটা হচ্ছে টক, একটা হচ্ছে তিতা। ঠিক আছে, তিতাটা অ্যাভয়েড করবেন। আর যেটা একটু হালকা টক, সেটা যেটা করি আমি একটু গরম পানিতে জাস্ট একটু ভাপ দিয়ে আমি জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিই। তাহলে যেটা হয় যে আমি সারা বছর এটা স্বাদ আমি নিতে পারি। কারণ ঢাকাতে তো খুব একটা অ্যাভেলেবেল না, আর সিলেটে তো র্যান্ডমলি যাওয়াও হয় না। এই আর কি। এই কাজ আমিও করি, যখনই ঢাকার বাইরে কোনো জায়গায় যাই তখন সেখানকার যেটা ট্রেডিশনাল কোনো কিছু থাকে সেটা বেশি করে নিয়ে আসি, বেশি করে কারণ নিয়ে আসি। সবসময় তো আর যেতে হ্যাঁ, পারবো যাওয়া না। হয় না। হ্যাঁ, তো দেখা যায় যে ঢাকায় ফিরে আসার পর বেশ কয়েকদিন ওই রান্নাটাই চলতে থাকে, ওই হ্যাঁ, ওই উপকরণ দিয়ে। উপকরণটা। আর ওটা আমরা ফ্রোজেন করে রেখে দিই, আমরা যে কোনো সময় বা অতিথি আপ্যায়নও কিন্তু ওরাও চমকে যায়, কি ব্যাপার এই সিজনে সাতকরা কোথা থেকে এলো, আর চুই ঝাল কোথা থেকে এলো। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, আর কি। সেটাই। আর সেই সাথে যদি সিলেট থেকে আপনি নিয়ে আসেন তাহলে সিলেটের স্মৃতি চারণও হয়ে যায় খাওয়ার হ্যাঁ, সময়, সেটাই, একটু সেটাই। সেটা খুব দারুণ উপভোগ্য হয়। তাহলে আপা চলুন আমরা আসলে চলে যাই তাড়াতাড়ি এই একদম, রান্নায়, দেখতে চলুন। চাইবো যে কেমন হবে সাতকরার এই ছাঁচা মাংস। ঠিক আছে। ঠিক আছে আপু, আমরা তো গরুর মাংস দিয়ে করছি মনে হচ্ছে জি, ছাঁচা হ্যাঁ, মাংস। ছাঁচা মাংস। তাহলে শুরু করি জি, চলুন। সেখানে আমরা 1 কেজি পরিমাণ বিফ নিয়েছি। বিফটা আমরা হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ বসাই দেব। এখানে কিন্তু হাড় ছাড়া মাংস, এবং মাংসের সাথে সামান্য একটু চর্বিও রেখেছি যাতে আমার খেতে ভালো লাগে, একটু Juiciness-টা আসে। juiciness-টা আসে। Yes. আচ্ছা, শুধু লবণ এবং হলুদ, পরিমাণ মতো লবণ, আর হলুদটা খুব বেশি দিব না। আমরা বাকি গোটা মশলা যেটা আছে সেটা আমরা সব কিছু দিব হচ্ছে আপনার যখন আমরা সেকেন্ড টাইম আবার এটাকে রান্না করব, মশলা কষাবো তখন। হ্যাঁ, এটার মধ্যে আমি সামান্য পানি দিব। এভাবে করে মিডিয়াম টু স্লো হিটে এটা আমার 1 ঘন্টা লাগবে এটা সিদ্ধ হতে। হ্যাঁ, ঠিক আছে। সো আমি চুলাটা ধরিয়ে নিচ্ছি। সো মিডিয়াম হিটে এটা আমি বসিয়ে দিলাম। ঠিক এভাবে এটা কুক হবে প্রায় 1 ঘন্টার মতন। তারপর আমরা নেক্সট প্রসিডিউরে যাব। ঠিক আছে, 1 ঘন্টা আমরা ওয়েট করছি। গরুর মাংস যেহেতু সময় তো নিবেই, অপেক্ষা করছি 1 ঘন্টা আমরা। আপু প্রায় 1 ঘন্টা তো হয়ে গেল। আমার দেখতে দেখতে মনে হলো যে আমরা কিন্তু এভাবে মাংস সিদ্ধ করেও কিন্তু রেখে দিতে পারি না, পরবর্তীতে যখন। হ্যাঁ হ্যাঁ, আগে আমাদের দাদি নানিরা যেটা দেখতাম তখন তো ফ্রিজ ছিল না, আমিও দেখি নাই, শুনেছি আম্মুর কাছে যে এরকম হাফ ডান করে সুতার মধ্যে গেঁথে দেন হচ্ছে শুকাতে দিত, ওইটা দিয়ে কিন্তু মাংস শুটকি যেটা বলে সেটা তৈরি হতো। হ্যাঁ, আমি দেখেছি এই বইয়ে গরুর মাংসের শুটকি রয়েছে, হ্যাঁ, যেটা হ্যাঁ, আমার একেবারেই ধারণা ছিল না। হ্যাঁ। তারপরে আরেকটা করা যায় যে এরকম সিদ্ধ করেই আমরা কোরবানির পরে অবশ্য বেশি হয়, গরুর যে চর্বিটা আছে না, চর্বিটা আস্তে আস্তে জাল করতে করতে যেটা পাই ওটার মধ্যে বিফটা করে কি খুব ভালো করে ভাজতে 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 একদম করকরা হয়ে যায়। সো ওইটাই আমার দেখতাম যে আমার নানু ওই যে গ্রামের দেশে কি বলে সিক্কা বা ছিক্কা এই টাইপের কিছু বলে না, উপরে যেটা ঝুলিয়ে রাখে, ওটার মধ্যে করে রেখে দিত। সো যদি কোনো হুট করে মেহমান চলে আসতো ওখান থেকে বিফটা নিয়ে ছেঁচে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, ঘি দিয়ে মাখিয়ে জাস্ট মুড়ি দিয়ে খেতে দিত। হ্যাঁ, শিকা বলে মনে হয়, আমি শিকা, হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, 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 ঝুলিয়ে ঝুলিয়ে রাখতে। রাখে। হ্যাঁ, সেটাই। আর এখনকার সময়ে আমি মনে করি যে এটা করা যায়। হ্যাঁ, তারপর আমাদের মনে হয় অলমোস্ট ডান। আমি একটু Yes. দেখি, আমি একটু নাড়া দিই, প্রায় অলমোস্ট ডান। এখন যেটা করব একটু ঠান্ডা করে নিয়ে আমি এটা এখন ছেঁচে নিব। আচ্ছা, আমাদের এখন একটা হামানদিস্তা লাগবে, এই হামানদিস্তার মধ্যেই হচ্ছে ছেঁচে নিব। সো এটা একটু নিয়ে নিই, আমি নিয়ে নিচ্ছি হামানদিস্তার মধ্যে। আমরা জাস্ট হালকা একটা
প্রেস করে নিব, যাতে একেবারেই কিন্তু একদম ভেঙে ফেলবো না মাংসটাকে। হ্যাঁ, একটু আস্তে আস্তেই থাকবে, কিন্তু যখন আমরা মশলা কষাবো যাতে প্রপার মশলা যেটা আছে সেটা যাতে এটার মধ্যে আবার ঢুকে। এই যে দেখেন আস্তই আছে, জাস্ট আমরা ছেঁচে নিয়েছি। ওকে, ঠিক এরকম করে আমরা সবগুলো করে নিব এখন। সো যারা নতুন রাঁধুনি তাদের বলবো যে একটু একটু করে নিয়ে ছেঁচতে হয়, হ্যাঁ। একসাথে সব নিয়ে করলে হ্যাঁ, কিন্তু হ্যাঁ। সেটা হবে না। হবে না, So, হ্যাঁ। একটু একটু করে নিয়ে তখন সুন্দরভাবে দু চারটা করে নিয়ে ছেঁচবো, কিন্তু আবার পুরোটা ভেঙে ফেলা যাবে না। হ্যাঁ। এটা জাস্ট আমরা দেখেন মাংস কিন্তু গোটাই আছে, বা জাস্ট ছেঁচা। একটা, হ্যাঁ। তো এভাবে আমরা সবগুলো মাংস আস্তে আস্তে করে ছেঁচে নেব। হ্যাঁ, শুধু খেয়াল রাখতে হবে একেবারে যাতে মাংসটা ভেঙে না যায়, গোটা গোটাই থাকবে। জাস্ট ভেতর থেকে একদম আমরা যখন মশলায় আবার কষাবো তখন দেখবেন যে খেতে অনেক জুসি লাগে এটা। সো হয়ে গেল। হ্যাঁ, এখন আমি রান্নায় চলে যাব। এই রান্নাটা আমরা করব হচ্ছে সরিষার তেল দিয়ে পুরোটাই, যেহেতু আমরা ওখানে একদমই তেল দিইনি। তো এখানে প্রায় ধরেন আমাদের 1/4 কাপের মতন আমাদের তেল যাবে। এটাতে আমরা ফোড়ন দিব। আমরা ফোড়নটা দিব হচ্ছে মেথি, শুকনো মরিচ এবং এলাচ, দারচিনি। আমরা কিন্তু কোনো গোটা মশলা তখন দিইনি, এখন দিব। হ্যাঁ, তো সব একসাথে নিয়ে নিই আগে। মেথি আমরা খুব বেশি দিব না, খুব অল্প, কারণ আমরা জানি যে মেথি একটু তিতা হয়। এখন আমরা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হবে, রসুনটা আমরা একটু পরে দেবো। ইন দ্য মিনটাইম আমরা এখানে একটু লবণ দিয়ে দিব। মশলাটা কষাতে হবে একটু যত্ন করে, কারণ মশলা যত সুন্দর করে কষবে মাংসের সাথে তত সুন্দর করে মিশবে এবং খেতে ততই ভালো লাগবে। আগে হচ্ছে বাটা মশলা দিব। রসুন 1.5 চা চামচ, আমাদের আছে আদা দিব হচ্ছে 2 চা চামচ, এরপর আমাদের শুকনো মশলা যেগুলো আছে সেগুলো আমরা দিব একে একে। হ্যাঁ, প্রথমে দিব হচ্ছে ধনিয়া, হলুদের গুঁড়ো, এবং ঝালটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আপনি ঝাল খেতে পছন্দ করেন? আচ্ছা, তাহলে ঝালটা হচ্ছে যার যার টেস্টের উপরে। এবং এই মশলাটা কষানোর সময় আমাদের যতবারই গ্রেভির প্রয়োজন হবে, আমরা যে মাংসটা সিদ্ধ করেছিলাম এই মাংস থেকে যে গ্রেভিটা আছে ওটাই আমরা অল্প অল্প করে এখানে দিব। আমরা এক্সট্রা কোনো পানি দিব না। ওকে, এটা কিন্তু বিফ স্টকও বলা যায়। হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ, এখন দেব হচ্ছে রসুন। রসুনটা পরে দেওয়ার কারণ হচ্ছে আমরা একটু চাই রসুনটা গোটা গোটা থাকুক। ঠিক আছে, এই কারণে রসুনটা আমরা পরে দিই। তো আগে দিলে দেখা যায় একটু বেশি নরম হয়ে যাবে, গলে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা মাংসটা যেটা ছেঁচে রেখেছিলাম ওটা আমরা দিয়ে দিব। চুলার আঁচটা একটু মিডিয়াম টু লো তে নিয়ে দেন আমরা আস্তে আস্তে রান্না করব। যাতে মশলাটা ভালো মতন মাংসের ভেতরে ঢুকে যায়, এখন আমি ঢেকে প্রায় আধা ঘন্টা থেকে প্রায় 45 মিনিট সময় পর্যন্ত রান্না করব।
আমাদের প্রায় 45 মিনিটের মতন হয়ে গেছে। তো এখন যেটা করব, আমরা সাতকরাটা দিয়ে আমরা 2 মিনিট ঢেকে রাখবো, তারপরে আমাদের রান্না শেষ। খুব বেশি দিব না, আমাদের 1 কেজি মাংসের জন্য আমরা 5 থেকে 7 পিস এনাফ। হ্যাঁ, সো হয়ে গেল। সো এটা মিলিয়ে আমরা যেটা করব, 2 থেকে 5 মিনিট, এর বেশি সময় আসলে রাখতেও হয় না, কারণ এটার স্মেলটা এত স্ট্রং, খুব তাড়াতাড়ি যে কোনো মাংস বলেন, ইদানিং তো সিলেটে দেখি মাছ দিয়েও সাতকরা রান্না করে, শুটকি দিয়ে রান্না করে। 2 থেকে 5 মিনিট, তারপর ঢেকে আমরা পরিবেশনে চলে যাব। ঠিক আছে। হয়ে গেছে আপু। সো দেখেন সুন্দর একটা কালার চলে আসছে, সুন্দর একটা স্মেলও চলে আসছে, একদম ঘ্রাণ, সাতকরা স্মেল পাচ্ছেন আপু? হ্যাঁ আপু, তো দারুণ আমি চুলাটা লাগছে। এখন বন্ধ করে দিই, এখন আমি পরিবেশনে চলে যাব। হ্যাঁ, দারুণ পরিবেশন করব আমরা। এই ফাঁকে আমি দেখে নিই আমাদের বইয়ের রেসিপিটা দেখতে কেমন লাগছে। আসলে এটা সাজানোর কিছুই নাই, তারপরে জাস্ট একটা মিন্ট লিফ। হ্যাঁ, হয়ে গেল আমাদের সাতকরায় ছেঁচা মাংস। দারুণ, খুবই চমৎকার। যারা গরুর মাংস খেতে পছন্দ করেন তাদের জন্য চমৎকার একটি রেসিপি হতে পারে। সেই সাথে রয়েছে সিলেটের ঐতিহ্য, সিলেটের স্বাদ, সাতকরায় ছেঁচা মাংস। খুব সুন্দর লাগছে আপু দেখতে, খেতেও নিশ্চয়ই দারুণ হবে। প্রিয় দর্শক, পুরো প্রস্তুত প্রণালী দেখে নেন একবার। সাতকরায় ছেঁচা মাংস রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ: হাড় ছাড়া গরুর মাংস 1 কেজি, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, এলাচ ও দারচিনি 3টি করে, পেঁয়াজ ফালি করে কাটা 1 কাপ, রসুনের কোয়া আধা কাপ, সরিষার তেল আধা কাপ, শুকনো মরিচ 2 থেকে 3টি, মেথি আধা চা চামচ, সাতকরা লম্বা করে কাটা 3 থেকে 4 টুকরো, লবণ স্বাদ মতো। সাতকরায় ছেঁচা মাংস রান্নার শুরুতে মাংস সেদ্ধ করে নিতে হবে। সেজন্য একটি হাঁড়িতে 1 কেজি পরিমাণ হাড় ছাড়া গরুর মাংস নিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদের গুঁড়া দিয়ে মেশাতে হবে। সেই সাথে মাংসে পরিমাণ মতো পানি দিয়ে 1 ঘন্টার মতো মিডিয়াম টু লো হিটে জাল দিতে হবে। 1 ঘন্টা পর মাংস সেদ্ধ হলে ঠান্ডা করে ছেঁচে নিন। এবার কড়াইতে 1 কাপের 4 ভাগের 1 ভাগ সরিষার তেল গরম করে তাতে 1 টুকরো দারচিনি, 2 থেকে 3টে এলাচ, 2টি শুকনো মরিচ ও সামান্য মেথি দিয়ে ফোড়ন দিন। এ পর্যায়ে কড়াইতে 1 কাপ পেঁয়াজের ফালি যোগ করে সাথে স্বাদমতো লবণ দিয়ে কিছুটা ভাজতে হবে। পেঁয়াজ নরম হলে তাতে 1.5 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, আধা চা চামচ করে ধনিয়া ও হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া ও সামান্য মাংস সেদ্ধ পানি দিয়ে কষাতে হবে। এখন আধা কাপ রসুন কুচি দিয়ে আবারও কিছুটা মাংস সেদ্ধ পানি দিয়ে কষাতে হবে। মশলা কষানো হলে ছেঁচা মাংস দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে 30 থেকে 45 মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে। রান্না শেষে কয়েক টুকরো সেদ্ধ সাতকরা দিয়ে মিশিয়ে 2 থেকে 5 মিনিট জাল দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন সাতকরায় ছেঁচা মাংস। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপিটি তৈরি করছেন সেরা রাঁধুনি 1422-এর প্রথম রানার আপ সাইফ আলম সঞ্চি। আপনি তৈরি করছেন মলিদা, একটু রেসিপিটার সম্পর্কে বলুন। আমরা জানি যে আমাদের প্রত্যেকটা এলাকার একটা নিজস্ব আইডেন্টিক্যাল ফুড থাকে, যেমন সিলেটের সাতকরা, চিটাগাংয়ের মেজবানি গরুর মাংস, কালো ভুনা, তারপরে খুলনার আছে চুইঝাল। তো আমাদের বরিশালে এটা বলতে পারেন যে একটা ঐতিহ্যবাহী খাবার হলো মলিদা। পাশাপাশি এটা আমাদের, যেহেতু এই বইটা যখন রেসিপি দিতে বলা হয়েছিল তখন বলেছিল যে উৎসবের রান্না দিতে, তো ওই সময় আমি চিন্তা করলাম যে সবাই তো উৎসব মানে পোলাও, বিরিয়ানি,
কিংবা রোস্ট মানে শাহী খাবারগুলো দিবে, যেহেতু এটা আমাদের অঞ্চলের আদি একটি খাবার এবং এটা আমরা উৎসবেই খেতাম, যেমন নবান্ন উৎসবে বা ঈদের দিনে, কোরবানির দিনে প্রথম ড্রিঙ্কস হিসেবে খেতাম। তো চিন্তা করলাম যে এই ড্রিঙ্কসটা আমি দেই। হ্যাঁ, আমি দেখলাম যে মলিদা / নবান্ন লেখা। জি জি, তার মানে নবান্ন উৎসবের সাথে এর একটা সম্পর্ক এই রয়েছে। নবান্ন উৎসবের সাথেও সম্পর্কিত, প্লাস হলো আমাদের যে ঈদ হয় মানে ঈদ উল ফিতর বা কোরবানির ঈদেও আমরা প্রথম ড্রিঙ্কস হিসেবে মানে আমাদের আগের জেনারেশন, আমাদের দাদা বাবাদের ওই জেনারেশনে এটা খেত, মানে এটা ওই সময়কার উৎসবের খাবার ছিল। এখন যেহেতু এটা হারিয়ে গেছে, এখন আমাদের বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা এটা চেনেও না বলতে গেলে, নাম শুনলেও অবাক হবে। তো আমি চেয়েছি যে এই বইয়ের মাধ্যমে এই রেসিপিটা মানে সারা জীবন সবার মাঝে থাকুক, একটা দলিল আকারে এটা থেকে যাক, যে মানুষ জানুক যে মলিদা নামেও একটা উৎসবের খাবার ছিল। আপনাদের ওখানে এখনো নবান্নে কি এর প্রচলন আছে? যেটা সত্যি কথা, এখন তো আর সেরকম ধান কাটার উৎসব করা হয় না, এই উৎসবটাই এখন আর হয় না। না, আমাদের আসলে এই উৎসবগুলো ধরে রাখা উচিত। খাবার তো অবশ্যই, কারণ এখনকার মানুষ অনেক নানা রকম ধরনের খাবার খেতে পছন্দ করে, ফিউশন খাবার খেতে, বা বর্তমানে ছেলে মেয়েরা বিভিন্ন লাইক চাইনিজ খাবার, জাপানিজ খাবার, কোরিয়ান খাবার, এগুলো তো ওরা অভ্যস্ত। কিন্তু আমাদের যে নিজস্ব কিছু খাবার আছে, নিজস্ব কিছু রেসিপি আছে, এগুলো ওরা চিনতেও পারে না। না, সঠিক কথা। আর যেটা হয় যে যারা একটু কোনো কাজে হয়তো বরিশাল গেল বা সিলেট গেল, চিটং গেল, তারা কিন্তু মানে যখন আমি যাই ঢাকার বাইরে, তখন আমার কিন্তু মেইন আকর্ষণ থাকে ওই জায়গার ঐতিহ্যবাহী খাবারের প্রতি। তো কাজে এখন ওই আকর্ষণটা আপনার কাছাকাছি চলে এসেছে এই বইয়ের মাধ্যমে, কারণ রেসিপি তো আপনি জানেন। কাজেই মাঝে মাঝে করতে পারেন যে আজকে আমি আমার খাবার টেবিলে এক এক অঞ্চলের এক এক খাবার করব, তাই না? খুব দারুণ হবে ব্যাপারটা। সো মলিদা থাকতে পারে সেক্ষেত্রে একটা দারুণ পানীয় হিসেবে। চলুন আপু, তাহলে আমরা রান্নাঘরের দিকে এগোই, আপনার মলিদার প্রস্তুত প্রণালীটি দেখে নিই। আচ্ছা আপু। আপু, এটা তো পানীয় একটা, যেটা বুঝতে পারছি, কিন্তু খুবই ইউনিক কিছু উপকরণ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হলো যে হেমন্তের যে ধান কাটার যে উৎসব, নতুন যে ধান ওঠে, যে নতুন ধানের যে অন্ন হয় নবান্ন, সেই চাল দিয়ে, ওই চালের যে মানে পেস্টটা দিয়ে আমরা এটা তৈরি করি। সেটা তো অবশ্যই মানে নবান্ন যে মেইন উৎসবটা হয়, ওই উৎসবের ড্রিঙ্কস হিসেবে এটা ইউজ করা হয়। দারুণ দারুণ, বুঝতে পারছি না কেমন হবে খেতে, খুবই ইউনিক লাগছে আমার পুরো বিষয়টি। আর একটা বিষয় হলো এই রেসিপিটার, আমি ওই জেনারেশনটা দেখিনি, আমি যেটা শুনেছি যে আগেরকার দিনে আমাদের বাবা চাচাদের সময় যে ঈদের দিন সকালবেলার প্রথম ড্রিঙ্কস নাকি ছিল এটা। ও বাবা, ঈদের দিন সকালবেলা এটা খেয়ে সবাই নামাজে যেত। এখনো কি খাওয়া হয়? না, এখন খাওয়া হয় না। তবে আমাদের ফ্যামিলিতে যেটা, যে আমরা আঞ্চলিক খাবার বা ট্রেডিশনাল খাবারের কালচারটা মানে আমার বাবার বাড়ির ফ্যামিলিতে অনেক বেশি। তো এইটা আমরা না রোজার মাসে যে কোনো একদিন হলেও খাবো। দারুণ দারুণ, এখনো যে আপনারা এটা ধরে রেখেছেন এবং এই ইফতারিতে আমরা এটা মানে খুব পছন্দ করে খাই। এবং এই বইয়ে রেসিপিটা দেওয়ার মাধ্যমে জীবন্ত তো থাকবে, এই রেসিপিগুলো থেকে যাবে, থেকে যাবে মনে হয়। ঠিক আছে আপু, তাহলে আমি প্রসেসটা শুরু করি। হ্যাঁ, যেহেতু সব আমাদের ইনগ্রেডিয়েন্টস গুলো বাটার রেডি করা আছে, জাস্ট আমরা এটাকে মিক্সড করব। আচ্ছা, কোনো ব্লেন্ডিংও যাবে না? ব্লেন্ডিং আগেই করে এনেছি আমি। চালটা ব্লেন্ড করেছি, নারকেলটা ব্লেন্ড করেছি। আর আদাটা চাইলে আপনি বাটাও দিতে পারেন আর রসও দিতে পারেন। হয়তো অনেক সময় বাটাটা দিলে মুখে একটু বাঁধতে পারে, সেক্ষেত্রে যদি আপনি আদার রসটা ইউজ করেন, যেহেতু ড্রিঙ্কস রসটা ইউজ করে আমার মনে হচ্ছে বেটার হবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ দিয়েছি চাল বাটা। আর নারিকেল বাটা যাবে 2 টেবিল চামচ পরিমাণ। ভেজানো চিরা আছে 1/2 কাপ দিব এখানে। মুড়িটাও দিব 1/2 কাপ। আর মুড়ি কিছুটা আমি পরিবেশনের জন্য উপরে দিব। আর অনেকে আছে যে উপরে, বিশেষ করে আমার মা উপরে ভেজানো মুড়িটা পছন্দ করে না। আম্মা যেটা করে, এটা বানানোর পরে উপরে যে ড্রাই যে মুড়িটা থাকে ওইটা দেয়, মানে উপরে একটা ক্রিসপিনেসটা থাকার জন্য। সাথে যাবে 1/2 কাপ পরিমাণ চিনি। আমার কাছে তো মনে হয় এটা এত বেশি মানে
কি বলবে ফিলিং হবে, তাই না? হ্যাঁ, অনেক পেট ভরে যাবে, রিফ্রেশিং একটা। রিফ্রেশিং প্লাস পেট ভরে যাবে, যেহেতু মুড়ি আছে, চাল আছে, একটা খাবারই বলা চলে পানীয় আকারে। হ্যাঁ, মানে একটা কমপ্লিট আপু, কমপ্লিট মিল হবে। আপু, এখানে তো আমরা চাল বাটা দিয়েছি কাঁচা, তো এটা ক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে চাল বাটাটা খেলে পেটে ফাঁপা দিতে পারে বা অ্যাসিডিটি হতে পারে। সেক্ষেত্রে আমরা আদাটা ইউজ করব। আমরা তো জানি যে আদা একটা মেডিসিনাল স্পাইসিস, এবং আদার রসটা কি আমাদের হজমে সাহায্য করবে, এই জন্য আমি আদার রসটা দিয়ে দিচ্ছি। সেই যেহেতু আদার একটা ঔষধি গুণ আছে, আর এটার সঙ্গে আদার ফ্লেভারটা অনেক ভালো যায়। আরেকটা জিনিস ইনগ্রেডিয়েন্টস ইউজ করি, যেহেতু এটা সবসময় বাজারে অ্যাভেলেবেল থাকে না, নারিকেলের যে ভিতরে ফুলটা হয় বা আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে বলি ফোপড়া, ওইটাকেও কেটে এরকম করে কুচি কুচি করে এটাই দিই। আচ্ছা, মানে ওটা তো সবসময় সব সিজনে পাওয়া যায় না, এই জন্য আমি রেসিপি বইটা ওটা স্কিপ করেছি, কিন্তু আমরা ওই ফোপড়াটা দিবই। মানে ওটা ছাড়া মনে হয় আমাদের মলিদাটা অসম্পূর্ণ। চিনিটা গলে গেলে আমরা ডাবের পানিটা দিয়ে দেব। ডাবের পানিটা দিচ্ছি আপু শ্বাসসহ। আচ্ছা, এটা কি ঠান্ডা পরিবেশন করা হয় নাকি? এরকম চাইলে খাওয়া যায়, আবার আপনি চাইলে ফ্রিজে রেখে ঠান্ডাও পরিবেশন করে খেতে পারেন। আচ্ছা, এটা তাহলে কনসিস্টেন্সিটা কিরকম হবে? একটু পানি 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 টাইপের, যেহেতু আমরা এটা ড্রিঙ্কস হিসেবে খাবো, পানি পানি টাইপের। তারপরে যদি আপনি একটু ঘন খেতে চান, অনেকে আছে যেটা ঘন খেতে যায়, বা রোজার মাসে আমি বললাম যে ইফতারে খাই, সেক্ষেত্রে আমরা চিরার পরিমাণটা আরো একটু বেশি করে দেই, চিরার মতো করে ওরকম করে খাওয়া যায়। আমি যখন রেসিপিটা তৈরি করলাম, আমি সবকিছু মিলিয়ে ব্লেন্ডারে জাস্ট ব্লেন্ড করে রেডি করছি। তো তখন আম্মা বা আমার বাবা বাসার সবাই খেয়ে বলছে যে টেস্ট আগের মতোই আসছে। মানে এটা আমি বলতে পারেন যে রাঁধুনি রেডিমিক্স যেমন আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, সেরকম আমি এটা প্রাচীন রেসিপিকে নতুনভাবে খুব ইজি ওয়েতে করেছি। কিন্তু আমাদের আম্মারা শিলপাটায় বেটে, যে মানে লং প্রসেস, যে এটা বাটতে হবে, নারিকেল করিয়ে তারপরে নারিকেল বাটতে হবে, চাল বাটতে হবে, আদা বাটতে হবে। তো আমি সবকিছু মিলিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ইনস্ট্যান্ট রেডি করেছিলাম। তো দেখলাম টেস্টটা সেম আসছে। আমার কাছে মনে হলো হঠাৎ যে এটা শুধু নারকেলের পানি বাদ দিয়ে বাকি জিনিসগুলো দিয়ে যদি শুধু আমরা পাউডার আকারে করতে পারি, সেটা কিন্তু সংরক্ষণ করা সম্ভব। হ্যাঁ, সংরক্ষণ করা সম্ভব, কিন্তু শুধু ডাবের পানি দিয়ে আমরা মিশিয়ে আপু, হ্যাঁ, এটা বেসিক্যালি যে নারিকেলের পানি দিয়ে করা হয় বিধায় নারিকেলের পানি আর চালটা মিলে খুব ভালো একটা টেস্ট আসে। শুধু চালের গুঁড়ো দিলে আপনি ওই টেস্টটা পাবেন না। অবশ্যই। আপু, আমাদের মলিদাটা তো রেডি হয়ে গেল, এবার পরিবেশন করি। নিশ্চয়ই। পরিবেশনের সময় আপু খেয়াল রাখতে হবে বারবার নেড়ে তারপরে পরিবেশন করতে হবে, যেহেতু চিরা আছে ওইটা নিচের দিকে থেকে যাবে, না হয় উপরের পানিটা উঠবে। আপু, এবার আমি পরিবেশন করছি। উপরে চাইলে আপনি ড্রাই মুড়িটাও দিতে পারেন, এখানে আমি ভেজানোটা ইউজ করলাম। আচ্ছা, বাট মুড়ি উপর দিয়ে যাই? হ্যাঁ, এটা ইচ্ছা, ডিপেন্ড করবে আপনার টেস্টের উপরে। মুড়ি তো আছেই ভিতরে, আমরা পরিবেশনের জন্য উপরে একটু দিতে পারি। হ্যাঁ, দেখতেও ভালো লাগে। আর আপনি যেটা বলেছিলেন যে আপনার মা হচ্ছে ক্রিসপি শুকনোটা, আমার কাছে ওইটা খুব মনে হয় যে ইন্টারেস্টিং হবে। পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু ডাবের শাঁস। আপু, তৈরি হয়ে গেল আমাদের মলিদা। বাহ, দারুণ! তৈরি হয়ে গেল চমৎকার এই মলিদা। খুবই ঐতিহ্যবাহী একটি রেসিপি,
বরিশালে নবান্নের সময় এটি পরিবেশনা করা হয়। এখন এরকম নবান্নের আমেজ নেওয়ার জন্য নবান্নর জন্য অপেক্ষা করতে হবে না। রেসিপি তো আপনারা জেনেই গেছেন, এবং শুধু নবান্ন নয়, যে কোনো সময়ে যদি পানীয় আকারে নতুন কিছু আপনারা যোগ করতে চান তাহলে এই পুরো প্রণালীটি আপনারা জেনে নিতে পারেন। আমি বইয়ের পাশে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আপু একদম সুন্দর করে এটা পরিবেশন করেছেন, দারুণ। মলিদার পুরো প্রস্তুত প্রণালীটি খুবই সহজ, তারপরও একবার দেখে নিন। মলিদা তৈরিতে প্রয়োজনীয় উপকরণ: পোলাওয়ের চাল মিহি করে বাটা আধা কাপ, নারিকেল বাটা 2 টেবিল চামচ, ভেজানো চিড়া আধা কাপ, ভেজানো মুড়ি আধা কাপ, আদার রস 2 টেবিল চামচ, চিনি আধা কাপ, ডাবের পানি 4 কাপ, ডাবের শাঁস কিউব করে কাটা আধা কাপ। মলিদা তৈরির জন্য শুরুতে একটি পাত্রে আধা কাপ পোলাওয়ের চাল বাটা, 2 টেবিল চামচ নারিকেল বাটা, আধা কাপ করে ভেজানো চিড়া, ভেজানো মুড়ি এবং চিনি 2 টেবিল চামচ আদার রস দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এ পর্যায়ে মিশ্রণটিতে আধা কাপ কিউব করে কাটা ডাবের শাঁস দিয়ে আরও কিছুটা সময় নেড়ে চিনি গলাতে হবে। চিনি গলে গেলে এতে 4 কাপ ডাবের পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এটিকে গ্লাসে ঢেলে উপরে পরিমাণ মতো মুড়ি ও ডাবের শাঁস দিয়ে পরিবেশন করুন বরিশালের ঐতিহ্যবাহী পানীয় মলিদা। আমার এক পাশে সিলেট, আরেক পাশে বরিশাল। মনে হচ্ছে যে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমি এখন ছড়িয়ে আছি, কারণ সেই জায়গার ঐতিহ্যবাহী খাবার এই মুহূর্তে আমার সামনে আছে। তাহলে সাতকরার গরুর মাংস একদিকে, ছেঁচা গরুর মাংস, আর মলিদা। যেহেতু বলা হয় যে বরিশালে হচ্ছে যে কোনো কিছু আপ্যায়নে বা কারো আগমনে এই ড্রিঙ্ক ব্যবহার করা হয়ে থাকে সবচেয়ে প্রথমে, তাহলে আমরা এটা দিয়েই শুরু করি, কি বলেন আপু? চলুন ট্রাই করি। নারিকেলের স্মেলটা অনেক ভালো লাগছে। আদার ফ্লেভারটা কেমন যেন মনে হচ্ছে যে মানে একটা দেশের বাড়ি বাড়ি একটা ফিল করছে না, যে দেশের বাড়িতে গিয়ে কিছু একটা খাচ্ছি, ওই ফিলটা আসছে খুবই মজা এবং রিফ্রেশিংও সামহাও। নারকেল তো না, ডাবের শাঁস গেছে, ডাবের পানি ছিল, খুব ফ্রেশ লাগলো খেয়ে। তাহলে এবার চলে যাই হচ্ছে আপনার সিলেটের সাতকরার ছেঁচা মাংসে। থ্যাংক ইউ। চলুন আপু, তাহলে আমরা শুরু করি। মাংসটা এত সফট হয়েছে, ঝাল আবার স্বাদ করার একটা টক ফ্লেভার, মানে টক ঝাল এরকম একটা ডিফারেন্ট স্বাদ, সেটা বুঝতে পারছি। সরষের তেলের স্মেলটা আসছে, সরষের তেলের স্মেলটা অনেক সুন্দর আসছে। স্বাদ করার ইয়েটা, স্বাদ করার যে টক একটা দারুণ লেগেছে। থ্যাংক ইউ আপু, আপনি নিজে কুমিল্লার হয়ে আপনি সিলেটের একটা রেসিপি ট্রাই করেছেন, নিজের মনে হয়েছে, কারণ এটা খুবই দারুণ না যে আপনি এক এলাকার হয়ে আরেক এলাকার রেসিপি ট্রাই করেছেন এবং আপনার ভালো লেগেছে, এবং সেটা আপনি মনে করেছেন যে সিলেটের ঐতিহ্যটা আমরা ছড়িয়ে দিই। দারুণ। খাওয়া দাওয়া তো অনেক হলো, এবারে চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্টে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। তিনটি করে প্রশ্ন করব, দুজনকে চটপট উত্তর দিবেন। প্রশ্ন হচ্ছে, আপু আপনার কাছ থেকে শুরু করছি, ফিশ অ্যান্ড চিপস কোন দেশের জাতীয় খাবার? এটা বেসিক্যালি ইংল্যান্ড। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কি মিশিয়ে রাখলে বাটা মশলার রং ঠিক থাকে? বাটা মশলার রং ঠিক থাকে দুটো জিনিস, একটা হচ্ছে লবণ আর একটা হচ্ছে তেল।
দুটো জিনিস যদি আমরা রেখে দিই মাখিয়ে, তাহলে যেটা হয় যে রঙও নষ্ট হয় না, অনেকদিন অনেকদিন রাখাও যায়। হ্যাঁ, প্রিজারভেটিভের কাজও করে। রাইট। তৃতীয় প্রশ্ন হচ্ছে মুখে ও জিহ্বায় ঘা হয় কিসের ফলে? এটা আমাদের একটা ভুল ধারণা আছে যে ভিটামিন সি এর অভাবে হয়, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। আমি কিছুদিন আগেই জেনেছি যে এটা ভিটামিন বি এর অভাবে হয়। সঠিক Right? উত্তর, রাইট। হ্যাঁ আপু, এবার আপনার কাছে চলে আসছি। দুধ ফাটলে কি হয়ে যায়? ছানা হয়ে যায়। ছানা হয়ে যায়, সবাই জানি। আচার বাংলাদেশে আসে কিভাবে? আচার আসে মেসোপটেমিয়ার যে বণিকদের হাত ধরে আসে। রাইট। আর শেষ প্রশ্ন হচ্ছে প্যালকা কোন এলাকার খাবার? রংপুর। সঠিক উত্তর। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের এই বইটিকে ঘিরে যে 4টি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে। আপনারা উত্তর জানেন, আমি জানি। হাত তুলবেন তাড়াতাড়ি, যে আগে হাত তুলবেন তার উত্তর আমি নেব। প্রশ্ন হচ্ছে চুই পিঠা হাঁসের মাংস রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইয়ের কোন বিভাগের অন্তর্গত? আপু আগে তুলেছে। মাংসের লোভনীয় যত পদ। হ্যাঁ, যেহেতু হাঁসের মাংস। মাহফুজুর রহমান করেছিল। হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে কলিজায় বুটের ডাল রান্নায় কিসের কলিজা ব্যবহার করা হয়েছে? গরুর কলিজা। সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে সুস্বাদু সবজির বিভিন্ন রান্না ক্যাটাগরিতে তৃতীয় রান্না কোনটি? কাশ্মীরি পোস্ত আলুর দম, এই টাইপের কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, সেটাই হচ্ছে তৃতীয়। কিভাবে জানেন আমি জানি না, আমার কাছে এইটাই খুব অবাক করে। আর শেষ প্রশ্ন হচ্ছে রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে নোনা ইলিশ পাতুরি রান্নায় কতটুকু নোনা ইলিশ ব্যবহৃত হয়েছে? আপু 250 গ্রাম। সঠিক উত্তর। আমরা শুধু একজন আরেকজনকে সুযোগ দেই কিনা আমি জানি না। একজন এদিকে হাত তোলে আগে, তো একজন ওদিকে হাত তোলে। ঠিক আপু, আছে। যেটা সত্যি কথা, বইটা নিয়ে এতদিন এত বেশি, হ্যাঁ। রিসার্চ করা হয়েছে, আমাদের এখন সবকিছু মুখস্থ হয়ে গেছে। আপনারা এতদিন রিসার্চ করেছেন, এখন যারাদের হাতে নতুন করে এই বই যাবে তারাও রিসার্চ করবে, আমি বিশ্বাস করি। রাঁধুনির পক্ষ থেকে আপনাদের জন্য এই গিফট হ্যাম্পারটি Thank অনেক you অনেক so thank much, you, আপু। প্রিয় দর্শক, এবার আপনাদের পালা। আপনাদের জন্য থাকছে কুইজ। আমাদের আজকের কুইজ সম্পর্কে জানবো, তবে তার আগে জেনে নেই গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছে এই রেসিপির বইটি। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল জালি কাবাব তৈরিতে কিসের কিমা ব্যবহার করা হয়েছে? RR 46A মুরগির মাংসের কিমা, RR 46B গরুর মাংসের কিমা। সঠিক উত্তর RR 46B গরুর মাংসের কিমা। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন মির্জাগঞ্জ পটুয়াখালী থেকে রাব্বিউল হাসান। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবারে জেনে নেব আমাদের আজকের কুইজ। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন মলিদা তৈরিতে পোলাওয়ের চাল কিভাবে ব্যবহার করা হয়েছে? RR 47A বাটা, RR 47B গুঁড়া। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR 47A অথবা RR 47B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। কেমন লাগছে আমাদের আয়োজন? ভালো না লেগে তো কোনো উপায়ই নেই, কারণ এত মজার মজার রেসিপি যেহেতু নিয়ে আসছি আমরা প্রতি পর্বেই। আজকের রেসিপিগুলো তো দেখে নিলেন, আগামী পর্বেও এরকম মজাদার দুটো রেসিপি নিয়ে আমরা হাজির হচ্ছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, মজাদার রান্না করতে থাকবেন, খেতে থাকবেন, খাওয়াতে থাকবেন।